সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রত্যাশা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি রুম্মান মাহমুদ হাসান, প্রভাষক, সমাজবিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। ইতোমধ্যে উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ, এটি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আলোচনা আছে ইবনে খালদুন, অগাস্ট ক্রুথ, হারবার্ট স্পেন্সার, এমিল ডুরখিম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইবনে খালদুন নিয়ে। শুরুতেই ইবনে খালদুনের পরিচয়। ইবনে খালদুনের পুরো নাম আবু জাইদ আব্দুর রহমান ইবনে খালদুন। ইতিহাস দর্শনের ক্ষেত্রে ইবনে খালদুন এক অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব। দক্ষিণ আরবের একটি বিখ্যাত উপজাতি থেকে খালদুন পরিবারের উৎপত্তি হয়েছে। তার পূর্বপুরুষের নাম ছিল খালিদ। ওই খালিদ শব্দ থেকে খালদুন নামটি এসেছে। মূলত রাজনৈতিক কারণে তার পূর্বপুরুষেরা নবম শতকে ইয়েমেন থেকে স্পেনে আসেন। আর তার পূর্বপুরুষদের অনেকেই স্পেনের সেভিল অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। ইবনে খালদুন ছিলেন সেভিলে বসতি স্থাপনকারী পরিবারের একজন সদস্য। তার পূর্বপুরুষরা 13 শতকে স্পেনের ওই অঞ্চল ছেড়ে তিউনিসিয়ায় ফিরে আসেন। এখানেই 1332 সালের 27 মে ইবনে খালদুনের জন্ম। খালদুন তার জীবনের অধিকাংশ সময় আফ্রিকায় অতিবাহিত করেন। তার পিতা প্লেগ রোগে আক্রান্ত হয়ে 1339 সালে তিউনিসিয়ায় মৃত্যুবরণ করেন। ইবনে খালদুনের জীবন ছিল ঘটনাবহুল। তিনিও তার পূর্বপুরুষ তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, গ্রানাডা এবং মিশরের মামলুক রাজবংশের উত্থান পতন কেবল লক্ষ্যই করেননি, এসব ঘটনার ছিলেন তারা প্রত্যক্ষ অংশীদার। খালদুন তিউনিসিয়ায় শিক্ষাজীবন শেষ করে 20 বছর বয়সে রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন রাজদরবারে কমপক্ষে 20 বছর ওই পদে অধিষ্ঠিত ছিলেন। 1363 সালে গ্রানাডার রাজা তাকে সেভিলে রাষ্ট্রদূত করে পাঠান। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় রাজদরবারের উপদেষ্টা ও কাজী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি কখনো সংশ্লিষ্ট রাজবংশের খুবই আস্থাভাজন ছিলেন, আবার কখনো তাদের বিরাগভাজন হয়েছিলেন। তাকে কারাগারেও যেতে হয়েছিল, কিন্তু তিনি তার দেশে যখন যে অবস্থায় তিনি থাকুন না কেন, সেখানকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের বিভিন্ন তথ্য তিনি সংগ্রহ করেছিলেন। এভাবে তিনি এই অঞ্চলের জনগণ, রাজনীতি ইত্যাদি সম্পর্কে প্রচুর প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন। 1374 সাল থেকে তিনি নিরবিচ্ছিন্নভাবে 4 বছর সামাজিক ইতিহাস রচনায় গভীরভাবে মনোনিবেশ করেন। উক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে 1377 সালে মে থেকে অক্টোবর মাসে তিনি তার সুবিখ্যাত ধ্রুপদী গ্রন্থ মুকাদ্দিমার রূপরেখা প্রণয়ন করেন, যার বিশদ ব্যাখ্যার জন্য তাকে অন্তত আরও 7 বছর সময় ব্যয় করতে হয়। তিউনিসিয়ার রাজধানী শহরে অবস্থিত একটি প্রসিদ্ধ লাইব্রেরি ছিল। সেখান থেকে তিনি 1378 সালে উক্ত গ্রন্থের জন্য, অর্থাৎ মুকাদ্দিমা গ্রন্থের জন্য আরও তথ্য সংগ্রহ করেন। এছাড়া তিনি 1382 সালে এই উদ্দেশ্যে আফ্রিকার নীল নদের তীরবর্তী প্রাচ্যের অন্যতম প্রাচীন সভ্যতা মিশরের আলেকজান্দ্রিয়া ও কায়রোয় অবস্থান করেন। সেখানে 1384 সাল পর্যন্ত 2 বছর শিক্ষকতা ও পড়াশোনা নিয়ে ব্যস্ত জীবন অতিবাহিত করেন। এরপরই তার পরিবারের একটা মারাত্মক বিপর্যয় নেমে আসে। একটি জাহাজ ডুবে যাওয়ায় তার পরিবারের অধিকাংশ সদস্য মারা যান।
এতে তার পারিবারিক ধন সম্পদেরও প্রচুর ক্ষতি হয়, কিন্তু এরূপ প্রতিকূল অবস্থায়ও তিনি লেখাপড়া থেকে বিরত হননি। ইবনে খালদুন 1401 সালে মিশরের বিভিন্ন অঞ্চল ঘুরে কায়রো ফিরে আসেন, যেখানে তিনি 1406 সালের 17ই মার্চ মৃত্যুবরণ করেন। খালদুনের উক্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনের যে বিস্তারিত বিবরণ তার 7 খণ্ডে প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটার নাম হলো আল রিহালা আল তারিফ, এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। ইবনে খালদুন 74 বছর বেঁচে থাকলেও জ্ঞানের জগতে তার সক্রিয় বিচরণকাল হয়েছে 54 বছর, যার মধ্যে মাত্র 4 বছরেরও কম সময়ে তিনি তার মুকাদ্দিমা নামক মূল্যবান গ্রন্থটির প্রাথমিক যে খসড়া সেটা প্রস্তুত করেন। তাছাড়া খালদুনের সমকালীন আরব লেখকদের রচনা থেকে জানা যায় তিনি অনেক কবিতা লিখেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থের সারসংক্ষেপ প্রকাশ করেছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল ইবনে রশিদ সহ আরও কয়েকজন আরব দার্শনিকের পুস্তক পর্যালোচনা, যুক্তিবিদ্যা ও পাটিগণিতের উপরে তার একাধিক গ্রন্থ রয়েছে, কিন্তু তার এসব রচনা ও বইপত্রের অধিকাংশই হারিয়ে যাওয়ায় পরবর্তী প্রজন্মের পাঠকদের কাছে চিরদিনের মতো এগুলো অজ্ঞাত রয়ে গেছে। তবে তিনি একটিমাত্র গ্রন্থের জন্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন, আর সেটি হচ্ছে কিতাব আল ইবার, যা 3 অংশে বিভক্ত। প্রথম অংশের নাম হচ্ছে মুকাদ্দিমা, যার ইংরেজি শিরোনাম প্রোলেগোমেনা টু ইউনিভার্সাল হিস্ট্রি, বাংলা অর্থ হলো সর্বজনীন ইতিহাসের ভূমিকা। আসলে খালদুনের মূল গ্রন্থের এটি একটি দার্শনিক মুখবন্ধ। দ্বিতীয় অংশে রয়েছে আরব, সিরীয়, ফার্সি, ইহুদি, গ্রিক, রোমান ও তুর্কিদের ইতিহাস। আর উত্তর আফ্রিকার বারবার ও মুসলিম রাজবংশের কাহিনী নিয়ে তৃতীয় অংশ রচিত। উল্লেখ্য, আরবি ভাষায় লিখিত উক্ত মূল গ্রন্থটি 7 খণ্ডে বিভক্ত, যেসবের বিষয়বস্তুই পূর্বোক্ত 3 অংশে সুবিন্যস্ত। আর এই যে মুকাদ্দিমা গ্রন্থটি এটা রচনা করতে গিয়ে ইবনে খালদুন 2টি পদ্ধতি অনুসরণ করেছিলেন। তিনি একদিকে তার সমকালীন লিখিত গৌণ সূত্রসমূহ পর্যালোচনা করে প্রচুর উপাত্ত সংগ্রহ করেছেন, আবার অন্যদিকে বিশেষ করে তিনি উত্তর আফ্রিকার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত তার প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করেছেন। ইবনে খালদুন উক্ত অঞ্চলের লোকজন ও তাদের জীবনযাত্রা সম্পর্কে গভীর আগ্রহ দেখিয়েছিলেন এবং তার যেহেতু ঘনিষ্ঠ এবং দীর্ঘ পরিচয় ছিল, এর ফলে তিনি দেখা যায় উক্ত অঞ্চল সম্পর্কে শুধু রাজদরবারের সংরক্ষিত দলিল দস্তাবেজই পাঠ করেননি, তিনি অন্যান্য সূত্র থেকেও বিপুল পরিমাণ তথ্যের উপর নির্ভর করে বিভিন্ন ঘটনার বিবরণ যথাসম্ভব যৌক্তিকভাবে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন। তার এই গ্রন্থে যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলো বিশ্লেষণে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। এ কারণে ঐতিহাসিকরা তাকে ইতিহাস লিখন বিদ্যা, যেটাকে আমরা বলতে পারি যে হিস্টোরিওগ্রাফি তথা ইতিহাস বিজ্ঞানের একজন শ্রেষ্ঠ তাত্ত্বিক বলে গণ্য করেছেন। অনেকের মতে তার মূল গ্রন্থ কিতাব আল ইবার একটি বর্ণনামূলক রচনা। সে যাই হোক, তিনি ছিলেন একজন কঠোর সমাজ সমালোচক। কিতাব আল ইবার এবং মুকাদ্দিমা এর অংশটি ইতিহাস দর্শন ও সমাজ বিজ্ঞান হিসেবে সর্বজন স্বীকৃত। মুকাদ্দিমা 6টি অংশে বিভক্ত। প্রথম অংশে আলোচিত হয়েছে মানব সভ্যতা। এখানে ভূগোল, নৃতত্ত্ব, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয় জীবনের মনস্তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় অংশে যাযাবর ও স্থায়ীভাবে বসবাসরত
জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হয়েছে। ওই আলোচনায় খালদুনের পরিবেশবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়, কেননা তিনি ঊষর মরু অঞ্চল এবং উর্বর কৃষিজমির এলাকায় বিদ্যমান পার্থক্যসূচক আর্থসামাজিক অবস্থা সম্যকরূপে অবলোকন করেছেন। এখানে মৌলিক দ্বান্দ্বিক পরিস্থিতি, উদ্ভূত সমাজতাত্ত্বিক এবং ঐতিহাসিক কারণ ও ফলাফল বিশেষভাবে আলোচিত হয়েছে। তৃতীয় অংশে আছে বিভিন্ন রাজবংশের শাসন প্রণালী, এদের সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের চুলচেরা বিশ্লেষণ। আশ্চর্যের বিষয় এই যে এখানে খালদুন খ্রিস্টান ও ইহুদিদের রাজনৈতিক সংগঠনের সাথে মুসলিম প্রশাসনিক কাঠামোর তুলনামূলক আলোচনার প্রয়াস পেয়েছেন। প্রকৃতপক্ষে এখানে প্রাচ্য ও পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থার ভেতর বিদ্যমান পার্থক্য সম্পর্কে তার একটি সুস্পষ্ট ধারণা এখানে পাওয়া যায়। খালদুন রচিত মুকাদ্দিমার এই অংশটি আসলে ইটালীয় সমাজ দার্শনিক মেকিয়াভেলি রচিত দ্য প্রিন্স নামক বিখ্যাত গ্রন্থের সাথে তুলনীয়। তবে ইবনে খালদুন কখনোই তার উক্ত উত্তরসূরির মতো সন্দেহপ্রবণ ছিলেন না, বরং তিনি ছিলেন একজন বাস্তববাদী সমাজ দার্শনিক। মুকাদ্দিমার চতুর্থ অংশটিও বেশ গুরুত্বপূর্ণ। এখানে গ্রাম ও শহরের সমাজ কাঠামোর তুলনামূলক আলোচনা করা হয়েছে, যদিও এই অংশে তিনি মুকাদ্দিমার দ্বিতীয় অংশে বিধৃত বিষয়বস্তুর অনেকটা পুনরাবৃত্তি করেছেন, তবে তার দৃষ্টিভঙ্গি অবশ্যই অভিন্ন নয়। এখানে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন, শহর কিভাবে গড়ে ওঠে, গ্রাম ও শহরের জনগণের ধর্মাচরণ পদ্ধতির মধ্যে পার্থক্যের কারণ কি। এই অংশে যে বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ তা হলো কিভাবে নগর জীবনে মানুষের ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং কিভাবে শহরে গুটি কয়েক ব্যক্তির কাছে ধন সম্পদ কুক্ষিগত হচ্ছে। এসব বিষয়ে খালদুন সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণ করেছেন। মুকাদ্দিমার পঞ্চম অংশটি পাঠকদের চমৎকৃত করেছে। এখানে রয়েছে মানুষের জীবনযাত্রার উপায়, পেশা, শিল্পকলা, ব্যবসা বাণিজ্য, কৃষি, রপ্তানি, ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণ, তাঁতশিল্প, দর্জির কাজ, ধাত্রীবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, অফিস আদালতের কর্মচারীর দায়িত্ব এবং কর্তব্য, বই বিক্রয় এবং সঙ্গীত চর্চা ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিবরণ ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এখানে রয়েছে। আর মুকাদ্দিমার শেষ তথা ষষ্ঠ অংশে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার বিষয়বস্তু আলোচিত হয়েছে, বিশেষ করে শিখন, যেটাকে আমরা বলছি লার্নিং, আর একটা হলো শিক্ষণ, যেটাকে আমরা বলছি টিচিং। এর মনস্তাত্ত্বিক দিকগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। অধিকন্তু এই অংশে বিজ্ঞানের শ্রেণী বিভাগও তিনি অন্তর্ভুক্ত করেছেন। মুকাদ্দিমাকে সামাজিক বিজ্ঞানের যে প্রধান তিনটি শাখার আকর গ্রন্থ হিসেবে গণ্য করা হয় সেসব হলো সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। যদি শুধু সমাজবিজ্ঞানের দিক থেকে মুকাদ্দিমাকে মূল্যায়ন করা হয় তাহলে ওই গ্রন্থের 6টি অংশকে সমাজবিজ্ঞানের 6টি ক্ষেত্রে অনায়াসে বিভক্ত করা সম্ভব। ক্ষেত্রগুলো হলো সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা, জাতিতত্ত্ব নৃবিজ্ঞান, রাজনৈতিক নৃবিজ্ঞান কিংবা রাজনৈতিক সমাজবিজ্ঞান, গ্রামীণ ও শহুরে সমাজবিজ্ঞান তথা পরিবেশমূলক সমাজবিজ্ঞান, সমাজ কাঠামো ও সামাজিক স্তরবিন্যাস এবং শিক্ষা সমাজবিজ্ঞান কিংবা শিক্ষার মনোবিজ্ঞান। ইবনে খালদুন রচিত মুকাদ্দিমা গ্রন্থটি পাঠ করে পাশ্চাত্যের পণ্ডিতরাই তাকে দার্শনিক ও ঐতিহাসিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। চতুর্দশ শতকের লেখকের উক্ত ধ্রুপদী গ্রন্থ ইউরোপে অষ্টাদশ শতকের ইতিহাস তত্ত্বের ভিত রচনা করেছে। তাদের মতে এক্ষেত্রে ইবনে খালদুনের যেমন কোনো পূর্বসূরি ছিলেন না, তেমনি তার কোনো উত্তরসূরিও নেই। এ প্রসঙ্গে মুকাদ্দিমার নির্বাচিত অংশের অনুবাদক, বৈরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক চার্লস
ইসহাবি তিনি বলেছেন যে চতুর্দশ শতকের আরব দার্শনিক ও ঐতিহাসিক ইবনে খালদুনের গবেষণা কর্মকে আমরা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি। সর্বজনীন ইতিহাসের তার মুখবন্ধ ইতিহাস তত্ত্বের উল্লেখযোগ্য ব্যাখ্যা প্রদান করেছে, যাতে কার্ল মার্কস সহ অষ্টাদশ শতকের ইউরোপীয় লেখকদের ধ্যান ধারণার পূর্বাভাস পাওয়া যায়। খালদুন সত্যিই ছিলেন একজন ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্ব। চার্লস ইসহাবি তার বক্তব্যের সমর্থনে তার উক্ত গ্রন্থের পূর্বাভাসের পূর্বে পাশ্চাত্যের তিনজন বিখ্যাত ঐতিহাসিক তাদের মতামত তারা ব্যক্ত করেছেন। এখানে তাদের বক্তব্য যদি একটু উপস্থাপন করি তাহলে আমরা এটার সত্যতা পাব। এখানে আর্নল্ড যে টয়নবী তিনি বলেছেন যে ইবনে খালদুন তার মুকাদ্দিমা গ্রন্থের মুখবন্ধে ইতিহাসের দর্শন সম্পর্কে যে ধারণা ব্যক্ত করেছেন বা তার যে রূপরেখা প্রণয়ন করেন তা নিঃসন্দেহে স্থান কাল পাত্র ভেদে সর্বোত্তম কর্ম হিসেবে বিবেচিত হতে পারে। এটি ইবনে খালদুনের বাস্তব কর্মময় জীবনের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন মাত্র, যা পাঠকদের পরিতৃপ্ত করে। খালদুন তার উক্ত গ্রন্থে সৃষ্টিশীল চিন্তাকে সাহিত্যের স্বরূপে উদ্ভাসিত করার অপূর্ব সুযোগ পেয়েছিলেন। জর্জ সার্টন বলেছেন যে ইবনে খালদুন একজন ঐতিহাসিক, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং মানুষের কর্মকাণ্ডের গভীর অনুসন্ধিৎসু ছাত্র। তিনি মানব জাতির বর্তমান এবং ভবিষ্যৎ উপলব্ধির জন্য এর অতীতের সূক্ষ্ম বিশ্লেষণে বিশেষভাবে ব্রতী হয়েছিলেন। খালদুন কেবল মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিকই ছিলেন না, তিনি ম্যাকিয়াভেলি, ভিকো এবং সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক জনক অগাস্ট কোতেরও ছিলেন অগ্রপথিক। এছাড়া যেটি সমভাবে উল্লেখযোগ্য তা হল খালদুন সমাজবিজ্ঞানে ব্যবহৃত ঐতিহাসিক গবেষণা পদ্ধতির বিকাশ সাধনে সাহসী উদ্যোগ গ্রহণ করেছিলেন। তৃতীয় যে বক্তব্যটি সেটি হলো রবার্ট ফ্লিন্টের। তিনি বলেছেন প্রাচীন গ্রিক ও রোমান দার্শনিক প্লেটো, এরিস্টটল এবং অগাস্টিন কেউই খালদুনের সমকালীন ছিলেন না এবং অন্যরা এমনকি তার সাথে উল্লেখিত হওয়ারও অযোগ্য। ইতিহাসের দর্শন চর্চায় খালদুনের মৌলিকত্ব, প্রজ্ঞা, পাণ্ডিত্য এবং সামগ্রিকতা তাকে সমভাবে প্রশংসিত করেছে। বস্তুত ইতিহাসের দার্শনিক হিসেবে খালদুনের দৃষ্টিভঙ্গি ছিল বরাবরই ব্যতিক্রমধর্মী। নিম্নে আমরা একটা উক্তির কথা বলবো, সেটার মধ্য দিয়ে সেটা স্পষ্ট প্রতিনিয়মান। ইবনে খালদুন সবসময় পাশ্চাত্যের লেখকদের মতো শহুরে ও গ্রামীণ জীবন অথবা বুর্জুয়া ও সাধারণ মানুষের জীবনের মধ্যে পার্থক্য নির্ণয়ে নিয়োজিত ছিলেন না। তিনি বরং স্থায়ী এবং যাযাবর জীবনের মধ্যকার বৈপরীত্যগুলো ব্যাখ্যার প্রয়াস পেয়েছেন, কারণ স্থায়ী বসতি সাংস্কৃতিক প্রগতির পূর্বশর্ত হলেও এটি সমাজ জীবনে দুর্নীতি ও অবক্ষয়ের সূত্রপাত করতে পারে। শুধু তাই নয়, এটি যুগপৎ নাগরিকতাবোধের বিকাশ ও বর্ণগত অবনতিও ঘটাতে পারে। আর এভাবে এক সভ্যতার পতনের পর অন্য একটি নতুন সভ্যতা সৃষ্টি হয়। সভ্যতার উত্থান পতনের পরিপ্রেক্ষিতে খালদুনের উক্ত ধারণাকে সমাজ দার্শনিক হিসেবে বিচার করলে তাকে জার্মান সামাজিক ইতিহাসবিদ অসওয়াল্ড স্পেংলার এর প্রায় 550 বছর আগের সমাজ দার্শনিক হিসেবে গণ্য করা যায়। উল্লেখ্য এ বিষয়ে স্পেংলার রচিত গ্রন্থটির নাম হচ্ছে দি ডিক্লাইন অব দি বেস্ট পার্সপেক্টিভস অব ওয়ার্ল্ড হিস্ট্রি। এছাড়া এখানে অন্য একজন জার্মান সমাজবিজ্ঞানী জর্জ জিমেল রচিত প্রবলেমস অব দি ফিলসফি অব হিস্ট্রি নামক গ্রন্থটি যুক্ত করা যায়। জিমেল আনুষ্ঠানিক সমাজবিজ্ঞানের প্রবর্তক বলে পরিচিত। ইবনে খালদুনের মুকাদ্দিমা গ্রন্থের নির্বাচিত অংশের অনুবাদক চার্লস ইসহাবি উপরে যে তিনজন ইংরেজি ইতিহাস দার্শনিকের মতামত আমরা তুলে ধরেছি
তাছাড়াও বেশ কয়েকজন ইউরোপ আমেরিকার ঐতিহাসিক এবং দার্শনিক, নৃবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী রয়েছেন যারা খালদুনের অবদানকে নানাভাবে পর্যালোচনা করেছেন। এখানে সকলের মূল্যায়ন উপস্থাপন আমরা করব না, আমরা দেখা যায় এখানে দু একজনের মতামত তুলে ধরব। সেখানে দেখা যায় পোল্যান্ডের সামাজিক নৃবিজ্ঞানী লুডউইক গ্লামপ্লভিস, ফরাসি চিন্তাবিদ এম মৌনের এবং আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যাথানিয়েল স্মিথ, এদের মতামত আমরা তুলে ধরব। ভন ক্রেমার সংস্কৃতি তথা সভ্যতার ইতিহাসের পরিপ্রেক্ষিতে খালদুনের রচনাসমূহের বিভিন্ন দিক ব্যাখ্যা করেছেন। তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে 1790 সালে প্রকাশিত তার ইবনে খালদুন অ্যান্ড হিজ হিস্ট্রি অব দি সিভিলাইজেশন অব দি মুসলিম এম্পায়ার নামক একটি বিখ্যাত প্রবন্ধে খালদুনের অবদান বিশ্লেষণ করেছেন। ইংরেজি ভাষায় অনুদিত তার উক্ত নিবন্ধে ক্রেমার দেখিয়েছেন খালদুন কিভাবে মুসলিম সভ্যতার উত্থান পতন পর্যালোচনা করেছেন। ক্রেমারের মতে খালদুন অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে এ ব্যাখ্যা প্রদান করেছেন, যাকে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বললে মোটেই অত্যুক্তি হবে না। ক্রেমার আরও বলেছেন, খালদুন যেভাবে মানব সভ্যতার বিভিন্ন স্তর চিহ্নিত করেছেন তা আসলে সমাজ বিকাশের বিভিন্ন পর্যায় ছাড়া অন্য কিছু নয়। তবে ইবনে খালদুনকে সংস্কৃতির ইতিহাসবিদ হিসেবে আখ্যায়িত করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। ক্রেমারের বিবেচনায় খালদুনের সবচেয়ে বড় অবদান হচ্ছে ঐতিহাসিক গবেষণা পদ্ধতির মৌলিক প্রস্তাবনাসমূহের বিকাশ সাধন, যা পরবর্তীকালে পাশ্চাত্যের সমাজ বিজ্ঞানীদের দ্বারা অনুসৃত ঐতিহাসিক পদ্ধতি তথা ঐতিহাসিক সমাজ বিজ্ঞান নামে অভিহিত হয়েছে। অন্যদিকে দ্য বোয়ারের মতে ইবনে খালদুন মুখ্যত দার্শনিক। তার দর্শন চিন্তায় আশ্চর্যজনক বৈশিষ্ট্য হচ্ছে এই যে খালদুন নিজে একজন ধর্মপ্রাণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি কখনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করার পক্ষপাতী ছিলেন না। উল্লেখ্য, এর নাম ইহজাগতিকতা, যাকে আধুনিক রাজনৈতিক পরিভাষায় সেকুলারিজম বলা হয়। খালদুন সম্পর্কে বর একটি উক্তি করেছেন। এরকম উক্তিটি হলো, ইবনে খালদুনের বৈজ্ঞানিক তত্ত্বসমূহ ধর্মের দ্বারা কখনো প্রভাবিত হয়নি, বরং অ্যারিস্টটল এবং প্লেটোর যুক্তিশীল ভাবাদর্শের দ্বারাই তার ধ্যান ধারণা অধিকতর রূপায়িত হয়েছিল। কিন্তু ইবনে খালদুন এমন একটি নতুন দার্শনিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়াস পেয়েছিলেন যা অ্যারিস্টটলের চিন্তায় কখনো আসেনি। এর কারণ খালদুন তার ইতিহাস তত্ত্ব থেকে ওই দার্শনিক ব্যবস্থার বিকাশ সাধন করতে চেয়েছিলেন, যা সামাজিক জীবন ভিন্ন অন্য কিছু নয়। সমাজের অভ্যন্তরেই মানুষের বৌদ্ধিক সংস্কৃতির উন্মেষ ঘটে। বোয়ারের ভাবনায় খালদুনই হচ্ছেন এমন চিন্তাশীল ব্যক্তি যিনি সমাজের বিবর্তন ও প্রগতিকে পরিপূর্ণভাবে ব্যাখ্যার প্রয়াস পেয়েছেন। খালদুন সামাজিক পরিবর্তনের কারণ অনুসন্ধান করেছেন। এ প্রসঙ্গে তিনি ভৌগোলিক ও পরিবেশগত উৎপাদনের উপায় এবং বংশগতি ইত্যাদির ভূমিকা বিশেষভাবে বিশ্লেষণ করেছেন। অন্যদিকে আমরা যদি একটু বলি যে গ্লামপ্লভিস ইবনে খালদুনকে একজন প্রকৃত সমাজবিজ্ঞানী হিসেবে বিবেচনা করেছেন। তিনি খালদুনের বিভিন্ন তত্ত্বকে পাশ্চাত্যের সমাজবিজ্ঞানীদের দ্বারা নির্মিত বিভিন্ন তত্ত্বের সাথে তুলনা করেন। তার মতে সমাজ সমীক্ষায় খালদুন উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। তিনি একটা খালদুন নিয়ে উক্তি করেছেন, সামাজিক অনুসন্ধানের ক্ষেত্রে খালদুন শীর্ষস্থানের অধিকারী, কারণ তিনি সামাজিক গোষ্ঠীসমূহের পারস্পরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে বলেছেন যে এসব গোষ্ঠী তাদের পারস্পরিক পরিস্থিতি প্রস্তুত। ফরাসি চিন্তাবিদ এম মৌনিয়ের 1912 এবং 1917 সালে প্রকাশিত তার দুটি প্রবন্ধে ইবনে খালদুনের ধ্যান ধারণাকে অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছেন। তার মতে ইবনে খালদুন একদিকে দার্শনিক আর অন্যদিকে অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী। মুকদ্দিমা গ্রন্থে প্রতিফলিত ইবনে খালদুনের চিন্তা সম্পর্কে যে ধারণা তিনি ব্যক্ত করেছেন সেটা হলো এরকম যে মুকদ্দিমা গ্রন্থটি হচ্ছে সর্বজনীন সূত্রের এক অনুপম সংমিশ্রণ এবং সে যুগের একটি জ্ঞানকোষ বিশেষ। এটি সমাজবিজ্ঞানের বিবিধ বিষয়ের একটি পরিপূর্ণ পাঠ। মুকদ্দিমা রচনায়
একটি চমৎকার পদ্ধতি অনুসৃত হয়েছে, কারণ তাতে সঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রতিভাত হয়েছে। যেহেতু তার ধ্যান ধারণাসমূহ ঘটনাবলীর বিশ্লেষণাত্মক পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, সেহেতু এসবকে ঘটনার দর্পণ হিসেবে গণ্য করা যায়। খালদুন সম্পর্কে অনুরূপ অভিমত আমরা আমেরিকান অধ্যাপক স্মিডটের রচনায় দেখতে পাই। স্মিডট তার ইবনে খালদুন হিস্ট্রিয়ান, সোসিওলজিস্ট অ্যান্ড ফিলোসফার নামক গ্রন্থে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের অগ্রপথিক হিসেবে গণ্য করেছেন। এ প্রসঙ্গে তিনি একটি উক্তি করেছেন এরকম যে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক জনক অগাস্ট কোতের অনেক আগেই রচিত ছিল। খালদুন সমাজবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তে অগাস্ট কোতকে অতিক্রম করে গেছেন। তা সত্ত্বেও স্মিডট মনে করেন খালদুনের একজন সমালোচক হিসেবে বিশেষ করে ক্রেমারের পূর্বোক্ত মূল্যায়ন সর্বজন গ্রাহ্য নয়। এখন উপরের আলোচনায় আমরা বলতে পারি যে ইবনে খালদুনের পারিবারিক পটভূমি, কর্মজীবন, মোকাদ্দিমা গ্রন্থে বিধৃত বিষয়বস্তুর বিবরণ এবং সমাজবিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠায় তার অবদান সম্পর্কিত পাশ্চাত্যের অন্তত 9 জন সমাজ দার্শনিকের বস্তুনিষ্ঠ মূল্যায়নের সাথে পরিচিত হয়েছে। এখন ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের যে প্রত্যয়টি প্রবর্তন করে তিনি প্রসিদ্ধ হয়েছিলেন সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যেটি হলো আসাবিয়া। আসাবিয়া প্রত্যয়টি রাষ্ট্র এবং ধর্ম নামক দুটো প্রতিষ্ঠানের উৎপত্তি, বিকাশ ও ভূমিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। আমরা পরবর্তীতে যে ক্লাস নেব সেই ক্লাসে আসাবিয়া নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ